বাহ, আমার ননদ রানী তো আজ দারুণ মুডে দেখছি। সারা রাত জামাইয়ের সাথে ঘুরে বেরিয়েও এত এনার্জি। এমন টিপ্পনিতে হৃদির গাল দুটো লজ্জায় রাঙা হয়ে উঠল। সে চোখ রাঙিয়ে পৃথার দিকে তাকিয়ে বলল, এই শাকচুন্নিটাই নিশ্চয়ই তোমাকে সব বলেছে, তাই না? পৃথা এক গাল হেসে হৃদির কোমরে হালকা খোঁচা দিয়ে বলল, দোষটা কি শুধু আমাদেরই? তুই নিজে জামাই নিয়ে ঘুরবি আর আমরা একটা কথাও বলতে পারবো না? তিনজনের এমন খুনসুটিতে রান্নাঘরটা তখন প্রাণবন্ত। ঠিক তখনই ব্যস্ত পায়ে ভেতরে ঢুকলেন রাইদা শেখ। সবার দিকে তাকিয়ে তাড়া দিয়ে বললেন, কি রে তোরা, এখনো নাস্তা শেষ করতে পারলি না? বের হতে হবে তো। আর শোন, দুপুরের খাবারটা ভাইজান এখানেই খেতে বলেছে। রাইদা শেখের কথা শুনে হৃদি রান্নার ব্যস্ততার মাঝেই তার দিকে ফিরে তাকালো। তার ঠোঁটের কোণে এক টুকরো মিষ্টি হাসি ফুটে উঠল। শান্ত কণ্ঠে বলল, এই তো খালামণি, আর একটুখানি বাকি হয়েই যাবে। খালামণি। মেয়ের মুখে এই ছোট্ট ডাকটুকু শুনতেই রায়দা শেখের বুকের ভেতরটা হাহাকার করে উঠল। যেন এক নিমেষেই চোখের সামনে ভেসে উঠল তার অকালে ঝরে যাওয়া মৃত বোনের মুখচ্ছবি। এই মেয়েটা যে তার বোনের রেখে যাওয়া একমাত্র স্মৃতি। তিনি হৃদির মাথায় হাত বুলিয়ে আদর করলেন, কিন্তু সেই স্পর্শের আড়ালে লুকিয়ে থাকা দীর্ঘশ্বাস কেউ টের পেল না। চোখ ভিজে এলো রায়দা শেখের। দ্রুত আঁচলে চোখের কোণটা মুছে নিলেন। মনের গভীরের সেই অব্যক্ত কষ্ট আর ভালোবাসাটুকু কারো নজরে পড়ার আগেই ভারী পায়ে তিনি রান্নাঘর থেকে বেরিয়ে গেলেন। সকাল 10টা। ডাইনিং টেবিলের চারপাশে সরগরম পরিবেশ। সবাই নাস্তা করতে বসেছে। হৃদির সাথী আর পৃথা ব্যস্ত হয়ে সবার প্লেটে খাবার বেড়ে দিচ্ছে। ঠিক তখনই শারহান চৌধুরী তার দৃষ্টি হৃদির দিকে ঘুরিয়ে শান্ত গলায় জিজ্ঞেস করলেন, রিদিমা, সৌহার্দ্য কোথায়? ও কি আমাদের সাথে বের হবে না? প্রশ্নটা শুনে হৃদির হাতের নাড়াচাড়া যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। সৌহার্দ্য যাবে কি যাবে না সে তো নিজেরই অজানা। অনিশ্চয়তার সেই অস্বস্তিতে সে একটু আমতা আমতা করে বলল, আব্বু, ওনার একটা ওটি আছে সকালেও। আব্বু, ওনার একটা ওটি আছে সকালেও, হয়তো তাড়াহুড়ো করে বেরিয়ে গেল। কখন ফিরবে সেটা তো কিছু জানায়নি। হৃদির অস্পষ্ট উত্তরে শারহান চৌধুরীর কপালে ভাঁজ পড়ল। তিনি মৃদু তিরস্কারের সুরে নিজের স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, তোমার এই গুণের ভার ছেলে যাবে তো না, সেখানে তার অ্যালার্জি। স্বামীর কথা শেষ হতে না হতেই শাহিদা চৌধুরী যেন কিছুটা বিরক্ত হয়েই জবাব দিলেন, আপনি কি সব সময় আমার বাবুর পিছনেই লেগে থাকবেন? ওর কাজ শেষ হলেই যাবে বলেছে, একটু ধৈর্য ধরেন না। শাহিদা চৌধুরীর কথায় শারহান চৌধুরী আর কোনো কথা বাড়ালেন না। তিনি দীর্ঘশ্বাস চেপে চুপ করে গেলেন। তিনি ভালোভাবেই জানেন তার স্ত্রী অন্ধকারের সন্তান ভক্ত। ছেলের বিরুদ্ধে একটা কথাও যেন শাহিদা চৌধুরীর কানে গিয়ে বিধে। শারহান চৌধুরীর দৃঢ় ধারণা ছেলের প্রতি মায়ের এই অতিরিক্ত প্রশ্রয় আর সীমাহীন আস্কারাতেই সৌহার্দ্য আজ এতটা জেদি হয়েছে। দুপুর গড়িয়েছে কেবল। খন্দকার বাড়ির গেট দিয়ে চৌধুরী পরিবারের 3টি গাড়ি সারিবদ্ধভাবে ভেতরে প্রবেশ করলো। দীর্ঘ 4 বছরের মান অভিমান আর শীতল দূরত্ব কাটিয়ে আজ যেন এক নতুন ভোরের দেখা মিলল। গাড়ি থেকে নামতেই শারহান চৌধুরী আর শাহিদা চৌধুরীকে উষ্ণ অভ্যর্থনা জানাতে এগিয়ে এলেন শাহিদা চৌধুরীর সভাপতিত্বে 2 ভাই ফাইজান খন্দকার ও ফজলুল খন্দকার, আর তাদের স্ত্রী মাইমুনা বেগম ও শান্তা বেগম। মাইমুনা বেগম আবেগ আপ্লুত হয়ে নিজের ননদ শাহিদা চৌধুরীকে জড়িয়ে ধরলেন। চোখের কোণে জল চিকচিক করে উঠল তার। ভারী কণ্ঠে বলল, এতটা অভিমান কি মানায় শাহেদা? এতগুলো বছর কি একবারও আমাদের কথা মনে পড়েনি? শাহিদা চৌধুরী দীর্ঘশ্বাস ফেলে ভাবির পিঠে আলতো করে হাত বুলিয়ে দিলেন। ভারাক্রান্ত কণ্ঠে বললেন, অভিমান কার উপর করব ভাবি? যে বাড়িতে এতদিন আমার মেয়ের পা ফেলার অনুমতি ছিল না, সেই বাড়িতে আমি কিভাবে আসতাম বলো? মাইমুনা বেগম সহজ সরল মানুষ। ননদের কথা শুনে তিনি ব্যাকুল হয়ে জিজ্ঞেস করলেন, কোথায় আমার রামিসার মেয়ে? কেমন দেখতে হয়েছে সে? একদম রামিসার মতো হয়েছে তো? ভাইয়ের স্ত্রীর এমন আকুলতা দেখে শাহিদা চৌধুরীর ঠোঁটে এক চিলতে বিষণ্ণ হাসি ফুটল। তিনি জানেন রামিসা খন্দকার শুধু মাইমুনা বেগমের জান ছিল না,
বরং পুরো খন্দকার বাড়ির হৃদস্পন্দন ছিল। পরিবারের সবাই পূর্ব পরিচয় হলেও রিদি আর পৃথা নতুন, তাই শাহিদা চৌধুরী যখন রিদি আর পৃথাকে পরিচয় করিয়ে দিচ্ছিলেন, তখন ফাইজান খন্দকার, ফজলুল খন্দকার আর শান্তা বেগম পৃথার সাথে সৌজন্যমূলক কথা বললেও রিদির দিকে তাকালো না, কোনো সৌজন্যবোধ দেখলো না, কোনো সৌজন্যবোধ দেখালো। বরং শান্তা বেগম রিদির দিকে এক পলক অবজ্ঞার দৃষ্টিতে তাকিয়ে মুখটা বাঁকিয়ে বলে উঠলেন, থাক, নতুন করে পরিচিত হয়ে আর কি হবে, এসেছে 2 দিন ঘুরে ফিরে খেয়ে দিয়ে চলে যাবে আর কি। বলেই তিনি পাশ কাটিয়ে চলে গেলেন। শান্তা বেগমের এমন রুক্ষ আচরণে রিদি যেন পাথরের মতো দাঁড়িয়ে রইল। তার ভেতরটা অকারণে শিউরে উঠল। বুঝতে পারল না ঠিক কী কারণে তার সাথে এমন ব্যবহার। রিদির সেই স্তব্ধতা কাটাতে মাইমুনা বেগম এগিয়ে এসে তাকে পরম স্নেহে বুকে জড়িয়ে নিলেন। কপালে আলতো চুমু খেয়ে রায়দা শেখের দিকে তাকিয়ে বললেন, মাশাল্লাহ, একদম পুতুলের মতো দেখতে। মায়ের মতো অতটা সুন্দর না হলেও চেহারাটা ভীষণ মায়াবী। আহ, তিনি বাকি কথা শেষ করার আগেই শাহিদা চৌধুরী ইশারায় তাকে থামিয়ে দিলেন। মুহূর্তের জন্য থমকে গেল সবকিছু। হৃদি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। এই পরিস্থিতি তাকে ঘোরের মতো আচ্ছন্ন করে ফেলেছে। এদের কথার কোনো অর্থই সে মেলাতে পারছে না। কেউ তাকে আদরে কাছে টেনে নিচ্ছে, আবার কেউ কেমন অদ্ভুত আচরণ করছে। সবই তার কাছে এক রহস্যময় ধাঁধা। অথচ এই মানুষগুলোকে সে তো জন্মের পর থেকে কখনো দেখেনি, আজই তো প্রথম দেখা। আর তার মা তাকে তো তাদের চেনারও কথা বলে রিদির মনে হলো না। রিদির মাথায় যখন চিন্তার ঝড় বইছে, তখনই রায়দা শেখ পরিস্থিতি আঁচ করতে পেরে ধমকের সুরে সবাইকে বাড়ির ভেতরে যাওয়ার তাড়া দিলেন। তার সেই হইচই আর ব্যস্ততায় রিদির ভাবনার জগৎটা এক নিমেষে ভেঙে চুরমার হয়ে গেল। অজানার এক অস্বস্তি নিয়ে সে নিজের চারপাশটা একবার দেখে নিয়ে বাড়ির ভেতরে পা বাড়ালো। রিভা যখন রিদি আর পৃথাকে খন্দকার বাড়ির আঙিনায় নিয়ে ঘুরে দেখাচ্ছিল, হৃদির চোখ তখন বিস্ময়ে বড় হয়ে উঠেছে। এ যেন বাড়ি নয়, এক রূপকথার রাজপ্রাসাদ। চৌধুরী বাড়ির মতো 3টে বিশাল অট্টালিকাও বোধহয় এর ভেতরে অনায়াসে এঁটে যাবে। একদিকে সারিবদ্ধ দেশি বিদেশি ফলের চারা, অন্যদিকে বিশাল এক দিঘি, আর তার সামনে পেছনে দিগন্ত বিস্তৃত বাগান। সব মিলিয়ে এক চোখ ধাঁধানো রাজকীয় আভিজাত্য। শাহিদা চৌধুরীর বাবা ছিলেন জমিদার বংশের সন্তান। শুধু তাই নয়, প্রজন্মের পর প্রজন্ম ধরে এই পরিবারের রক্তে মিশে আছে ক্ষমতার দাপট। বাবা জমিদার, নিজে কয়েকবারের এমপি, ছেলে এবং সর্বশেষ তার নাতি ফারিস খন্দকার। এখন এই আসনটি অলঙ্কৃত করে রেখেছে সেই। বিকালে পুকুর পাড়ের বিশাল ঘাটলায় বসে গল্পে মজেছিল পৃথা, রিভা আর রিদি। কিছুক্ষণ আগেই দুপুরের খাওয়া দাওয়ার পাট চুকেছে। খাওয়ার টেবিলেই রিদির মুখোমুখি হয়েছিল ফারিস আর ফাহান। খন্দকার পরিবারের এই 2 ছেলে মেয়ে নেই। ফাহান বড়, এমনকি সৌহার্দের চেয়েও বয়সে বড়। ফারিসকে দেখেই হৃদের হৃৎপিণ্ডে যেন এক মুহূর্তের জন্য থমকে গিয়েছে। এই লোকের সাথেই তো রাস্তায় কিছুদিন আগে তার চরম কথা কাটাকাটি হয়েছিল। কিন্তু যখন জানলো ফারিস আসলে সৌহার্দ্যরই মামাতো ভাই, তখন নিজের ব্যবহারের কথা ভেবে হৃদির ভীষণ লজ্জা পেল। তবে ফারিস খুব চমৎকারভাবে পরিস্থিতি সামলে নিয়েছে। তার সাবলীল আচরণ হৃদির সংকোচ আর জড়তা নিমেষেই কাটিয়ে দিয়েছে। এ বাড়িতে আসার পর থেকে সবাই তার সাথে মোটামুটি ভালো ব্যবহার করলেও শান্তা বেগম কেমন জানি অদ্ভুত আচরণ করছেন। হৃদি বুঝতে পারছে না, যার সাথে তার জীবনে কখনো দেখাই হয়নি, তার এমন আচরণের কারণ কি। কথোপকথনের এক ফাঁকে হৃদি লক্ষ্য করলো রিভার মনটা যেন মেঘলা আকাশের মতো বিষণ্ণ হয়ে আছে। গতকাল থেকেই হৃদি খেয়াল করছে রিভা বড্ড বেশি শান্ত, যা তার স্বভাবের সাথে একেবারেই মেলে না। যে মেয়েটি সারাক্ষণ চঞ্চলতায় মেতে থাকে, সে হঠাৎ এমন থমথমে হয়ে আছে কেন? হৃদি আলতো করে রিভার পাশে গিয়ে বসলো। এরপর স্নেহমাখা হাতে তার চুলে বিলি কেটে পরম মমতায় জিজ্ঞেস করলো, আমার দুষ্ট ননদিনীর আজ মন খারাপ কেন বলতো? রিভা স্বভাবতই একটু আবেগপ্রবণ। নিজের মনের কষ্ট সে বেশিক্ষণ চেপে রাখতে পারে না। মা, খালা, মামা আর ভাইদের আদরে রাজকন্যার মতো বেড়ে ওঠায় মেয়েটির অভিমানের পাল্লাটা এমনিতেই একটু ভারী। হৃদির সেই আদরের স্পর্শ যেন রিভার বাঁধ ভাঙার অনুঘটক হয়ে দাঁড়ালো। মুহূর্তের মধ্যে রিভার চোখের কোণ উপচে জল গড়িয়ে পড়ল। হৃদি একটু হকচকিয়ে গেল। মেয়েটা হুট করে এমন করে কাঁদছে কেন? সে রিভাকে নিজের বুকের কাছে টেনে নিয়ে সান্ত্বনার সুরে বলল, কি হয়েছে রিভা? কান্না থামিয়ে আমাকে বলতো।
রিভা ফুপিয়ে ওঠে, নাক টানতে টানতে ভাঙা গলায় বলল। তোমার ওই কানা ভাইটা খুব খারাপ ভাবি। বলেই সে আবার কান্নায় ভেঙে পড়ল। হৃদি খানিকটা বিরক্ত হলো, কিন্তু পরিস্থিতি সামলে নিয়ে বলল। কান্না থামাও আগে। বলতো বলতো ভাইয়া ঠিক কি করেছে? রিভা নিজের চোখের জল মুছে ফোপাতে ফোপাতে বলতে শুরু করলো। আমি গতকাল ওনাকে প্রপোজ করেছিলাম, কত সুন্দর রেস্টুরেন্ট বুক করে টেবিল সাজিয়ে। আর ওই কানা লোকটা আমাকে অ্যাকসেপ্ট তো করলোই না, উল্টো একটা থাপ্পড় মেরে গাল লাল করে দিল। দেখো আমার গালটা এখনো জ্বলছে। বলেই সে নিজের গালটা হৃদির দিকে এগিয়ে দিল। যদিও সেখানে কোনো দাগের চিহ্ন নেই, তবুও হৃদি তাকে সান্ত্বনা দিয়ে বলল। ঠিক আছে, আমি ভাইয়াকে বকবো, কিন্তু তুমি আমাকে একটা সত্যি কথা বলো তো, তুমি কি ভাইয়াকে সত্যি সত্যি ভালোবাসো? রিভার চোখের তখনও জল, কিন্তু তার মাঝেই যেন এক অদ্ভুত মায়ার আবেশ খেলে গেল। সে আনমনা হয়ে বলল। আমার ওনাকে ভীষণ ভালো লাগে ভাবি, উনি অনেক হ্যান্ডসাম, বিশেষ করে ওনার ওই নীল চোখগুলো যখন। হৃদি কপালে বিরক্তির ভাঁজ ফেলল। সে জানতে চাইল ভালোবাসার কথা, আর এই মেয়ে উত্তর দিচ্ছে তার চোখের রূপ নিয়ে। ভাই বোন দুটোই অদ্ভুত, নিজেদের মনের খবর জানে না, অথচ মানুষকে চরকির মতো ঘোরাতে বসে থাকে। ওদের কথার রেশ কাটতে না কাটতেই খন্দকার বাড়ির গেট দিয়ে সৌহার্দ্যের গাড়িটা প্রবেশ করলো। গাড়ির শব্দে ওদের কথা থেমে গেল। সৌহার্দ্যকে গাড়ি থেকে নেমে ওদের দিকে আসতে দেখেই পৃথা অস্বস্তিতে পড়ে রিভাকে টেনে চট জলদি বাড়ির ভেতরের দিকে চলে গেল। সৌহার্দ্য কারোর দিকে না তাকিয়েই সরাসরি এসে হৃদির পাশে ধপ করে বসে পড়ল। রোদের উত্তাপ আর ক্লান্তিতে তার পরনের সাদা শার্টটা ঘামে লেপ্টে আছে, গলার দিকের 2-3টে বোতাম খোলা, এলোমেলো চুলে যেন একদলা শ্রান্তি। হঠাৎ করে সৌহার্দ্য হৃদির হাতটা টেনে নিয়ে নিজের চুলের ভাঁজে ভাঁজে গুজে দিল। ভারী গম্ভীর অথচ অদ্ভুত ক্লান্তির স্বরে সে বলল। হাত বুলিয়ে দাও তো পটলের আম্মু, প্রচন্ড মাথা ব্যথা করছে। সৌহার্দ্যের মুখে এমন অদ্ভুত সম্বোধন শুনে হৃদি যেন থমকে গেল। হতবাক হয়ে সে বলল। কি বাজে বকছেন এসব? আমি কেন পটলের? কথাটি পুরোপুরি শেষ করার আগেই যেন তার মাথায় বিদ্যুতের মতো খেলে গেল। সে বিরক্তির স্বরে বলে উঠল। ছি, আপনি আসলে একটা জাত আলো। নিজের বাচ্চাদেরকেও এমন অদ্ভুত নামে ডাকে? সৌহার্দ্য প্রকুচকে হৃদির দিকে তাকালো, তারপর ধীরগতিতে হৃদির কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল। তুমি অ্যাগ্রি? হৃদি বিরক্তিতে নাক মুখ কুচকে ঝাঁঝিয়ে উঠল। গিরকিটি লোক, একটা কথা কি সোজা করে বলতে পারেন না? সৌহার্দ্য এবার ভ্রজোড়া কুচকে ফেলল, অত্যন্ত গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলো। ওদের আনতে? কাকে? হৃদি প্রথমে ঠিক বুঝতে পারেনি। সে যখনই জিজ্ঞেস করতে গেল তখনই কথাটাই গভীর অর্থ তার মাথায় দপ করে জ্বলে উঠল। সে মুখ বাঁকিয়ে বিদ্রুপের স্বরে বলল। বই মানে না ঠিক মতো, আবার বাচ্চা চিন্তা করেন কোন সাহসে? হ্যাঁ, হৃদির কথায় সৌহার্দ্যের চোখে মুখে একরাশ বিরক্তি খেলা করে উঠল। সে সোজা হয়ে দাঁড়িয়ে শীতল গলায় বলল। তোমাকে কে বলল পটকাগুলোকে আনতে বউ মানতে হয়? ওকে দেন, রুমে এসো, আমি বুঝিয়ে দিচ্ছি কিভাবে আনতে হয়। হৃদি রাগে গজগজ করতে করতে বলে উঠল। বাজে লোক, গিরকিটি একটা, মুখ খুললেই শুধু বাজে কথা। সৌহার্দ্য এবার এক মুহূর্তের জন্য হৃদির দিকে এমন এক দৃষ্টিতে তাকালো যার মধ্যে রাগ আর অনুভূতির এক অদ্ভুত মিশ্রণ। গমে গমে কণ্ঠে সে বলে উঠল। স্টুপিড মহিলা, স্বামীর সাথে মুখে মুখে তর্ক না করে যদি স্বামীর মনটা বোঝার চেষ্টা করতে, তবে এতদিনে 4-5টা পটল তোমার কোলে খেলে বেড়াতো। বলেই সে আর এক মুহূর্ত দেরি না করে হনহন করে বাড়ির দিকে চলে গেল। হৃদি স্তব্ধ হয়ে সেখানেই বসে রইল। এই লোককে বলে গেল যে বউ মানে না, সে বলে কিনা স্বামীর মন বোঝার কথা। রাত তখন প্রায় 11টা। বাড়ির নিস্তব্ধতা ভেঙে শুধু টেলিভিশনের মৃদু আওয়াজ শোনা যাচ্ছিল। রিভা আচ্ছন্ন হয়ে বসে টম অ্যান্ড জেরি দেখছে। তার পুরো মনোযোগ কার্টুনের দিকে। পাশের জগতে কি ঘটছে তার কোনো খবর নেই। রিভার পাশে বসে সমানে রিভাকে খোঁচা মারছে। রিবা, দে না রিমোটটা একটু, ওটা তো শেষ, এবার একটু আমি দেখি। কিন্তু রিভার নজর একবারও পর্দা থেকে সরছে না। ও কিছুতেই রিমোট দিতে রাজি নয়। রিভারের অস্বস্তি ক্রমশ বাড়ছিল। ঠিক এমন সময় সদর দরজা খোলার শব্দ হলো। ফারিস ঘরে ঢুকলো। ওর শরীর দিয়ে এক ঠান্ডা স্রোত বয়ে গেল। ফারিস ঘরে ঢুকেই সোজা রিভার দিকে তাকালো। ওর চোখে এক অদ্ভুত স্থির দৃষ্টি।
ওর কপালে বিন্দু বিন্দু ঘাম। মনে হলো কিছু একটা গভীর চিন্তা ওকে গ্রাস করছে। ক্ষণিকের জন্য ফারিসের চোখ মুখ রাগে লাল হয়ে উঠল। তারপরই এক অদ্ভুত প্রশান্তি নেমে এলো তার চেহারায়। ফারিস নিঃশব্দে পকেট থেকে মোবাইল বের করলো। দ্রুত কোনো একজনকে মেসেজ পাঠিয়ে বিড়বিড় করে বলতে লাগলো, ছোটাচ্ছি তোর ভালোবাসা, কষ্ট করে মুরগি পুষলাম আমি, আর সেটা পেটে যাবে কিনা শিয়ালের। এটুকু বলেই ফারিস দপাদপ পা ফেলে ঘর থেকে বেরিয়ে গেল। এদিকে রিভান ফারিসের চলে যাওয়ার দিকে তাকিয়েছিল। ফারিস বেরিয়ে যেতেই রিভানের মোবাইলে একটা মেসেজ টুং করে উঠল। মেসেজটা পড়ে ওর বুকের ভেতর যেন একটা ধাক্কা লাগলো। ও একটু ভয় পেয়ে চারিদিকে তাকিয়ে রিভাকে ডাকলো। রিভা, ও রিভা। রিভান গলা নামিয়ে বলল, এইমাত্র খবরে দেখলাম আজ নাকি আকাশে একসাথে 2টো চাঁদ উঠবে। তুই যাবি দেখতে? চল না দেখে আসি। রিভা অবাক হয়ে রিভানের দিকে তাকালো। ওর ভাবুক দৃষ্টিতে একটা বড় প্রশ্নবোধক চিহ্ন। সে তো জীবনেও এমন অদ্ভুত কথা শোনেনি। 2টো চাঁদ, ওর ভাই কি পাগল হয়ে গেল নাকি? রিভা সন্দেহ নিয়ে রিভানের দিকে তাকাতেও একটু থমকে গেল। তারপর বলল, ওকে, আমি একাই যাচ্ছি, তোর যেহেতু বিশ্বাস হচ্ছে না তুই থাক। বলেই রিভান চলে যেতে উদ্যত হলে রিভা ঝটপট বলল, যাব আমি, কিন্তু তোকে রিমোট দিব না। ও মনে মনে ভাবলো রিভান হয়তো ওকে বোকা বানিয়ে রিমোটটা হাতিয়ে নিতে চাইছে। রিভান চোরের মতো এদিক ওদিক তাকিয়ে আবার রিভার দিকে ফিরে এলো। ঠিক আছে, রিমোট দিতে হবে না, চাঁদ চলে যাবে তাড়াতাড়ি, আয় মেরিমা। বলেই রিভান বোনের হাত ধরে টানতে টানতে বেরিয়ে গেল। ওর ভেতরটা একটা অজানা ভয়ে কাঁপছে। যদি সৌহার্দ্য ওদের দেখে ফেলে তাহলে তো রক্ষা নেই। ফারিস আগে থেকে সতর্ক করে দিয়ে বলেছে যে কোনো মতেই যেন সৌহার্দ্যের সামনে না পড়ে। রিভান চাঁদ দেখানোর বাহানায় রিভাকে বাড়ি থেকে অনেকটা দূর নিয়ে গেছে। রিভা মাঝে মাঝে গুইগাই করলেও রিভান এটা ওটা বলে ওকে শান্ত করেছে। বাড়ি থেকে অনেকটা দূরে এসে জনশূন্য এক রাস্তার ধারে রিভান থামলো। ও বোনের দিকে তাকিয়ে বলল, রিবু, বোন আমার এখানে একটু দাঁড়া, আমি 1 মিনিটে যেয়ে 2 মিনিটে আসছি। বলেই ও বোনের গাল টিপে দৌড়ে চলে গেল। রিভাকে কিছু বলার সুযোগও দিল না। অন্ধকার রাতটা যেন আরো গাঢ় হয়ে এলো। 10 মিনিট পার হয়ে গেছে কিন্তু রিভানের দেখা নেই। জনশূন্য রাস্তায় দাঁড়িয়ে থাকা রিভার সারা শরীরে ভয়ের শীতল স্রোত বয়ে যাচ্ছে। প্রতিটি ঝিঝি পোকার ডাক আর পাতার শব্দ যেন একটা অশুভ সংকেত। রিভার অপেক্ষা করতে না পেরে সামনের দিকে পা বাড়াতেই অন্ধকার থেকে একটা হাত ছিটকে এসে ওর কবজি চেপে ধরলো। রিভা চিৎকার করে ওঠার আগেই একটা বলিষ্ঠ হাত আর মুখ চেপে ধরলো। পরিচিত সেই শীতল কণ্ঠস্বর ফারিস। হেসে এসে ফিসফিস করে বলল, শ্বশুরের বেয়াদব মেয়ে, একটু আওয়াজ করলেই ঠাটিয়ে চড় দিব। এত রাতে এখানে কেন তুই? কি করছিস শেখা? রিভার বুক ধরপড় করছিল। সে তোতলাতে বলল, আমাকে তো ভাই। কথাটা শেষ হওয়ার আগেই জটলা পাকানো অন্ধকারে কয়েকটা ছায়া এগিয়ে এলো। কিছু মানুষ ওদের ঘিরে ধরলো। ভিড়ের মধ্য থেকে এক বৃদ্ধ লোক কর্কশ স্বরে বলে উঠলেন, মেয়ের সাথে ফষ্টিনষ্টি করছো? ছড়া কে এই মেয়ে, সম্পর্কে কি তোমাদের? ফারিস কিছু বলার আগেই রিভা রাগে ভয়ে চেঁচিয়ে উঠল, দাদু, আপনি ভুল বুঝছেন, উনি আমার ভাই হন, আমরা ভাই। রিভা তার কথা শেষ করতে পারল না। ফারিস ওকে থামিয়ে দিয়ে বিকৃত মুখে বলে উঠল, এই বেয়াদব, আমি তোর ভাই হতে যাব কেন? জান বাজি রেখে এত কষ্ট করছি, আর তুই কিনা আমাকে ভাই বানিয়ে দিলে? ফাজিল মেয়ে। ফারিসের এই নাটকীয় আচরণে লোকজন আরো তেতে উঠল, কিন্তু ফারিস একদম বিচলিত নয়। সে লোকগুলোর দিকে তাকিয়ে অদ্ভুত শান্ত গলায় বলল, আরে ভাই, এত নাটকের কি আছে? সন্দেহ লাগছে? ঠিক আছে, বিয়েই পড়িয়ে দিন। বলেই সে পকেট থেকে ফোন বের করে কাউকে আদেশ দিল কাজে নিয়ে আসার জন্য। রিভা পাথরের মতো জমে গেল। ওর মস্তিষ্ক যেন কাজ করা বন্ধ করে দিয়েছে। কিছুক্ষণের মধ্যেই কাজী হাজির, যেন সবকিছু আগে থেকেই সাজানো ছিল। রিভা বুঝতে পারলো এটা কোনো দুর্ঘটনা নয়, সুপরিকল্পিত কোনো চক্রান্ত। কান্নায় ভেঙে পড়ে সে আর্তনাদ করে বলল, ফারিস ভাই, আপনি এগুলো ইচ্ছে করে করছেন না। আপনি জানেন আপনি জীবনেও আমার মন পাবেন না। ফারিস কাজীকে তাড়াহুড়ো করতে বলে রিভার দিকে ঘুরলো। ওর চোখে অদ্ভুত এক জেদ আর নিষ্ঠুরতা। ঠোঁটের কোণে বাঁকা হাসি ঝুলিয়ে সে বলল, তোর মন ধুয়ে পানি খাবো আমি? চাই কে তোর এই ভেজাল মন? মন লাগবে না আমার, তোকে পেলেই চলবে। এখন তাড়াতাড়ি কবুল বল, মিডিয়া দেখলেই সত্যি কট খেয়ে যাব।
রিভা কোনোভাবেই রাজি হচ্ছে না। হেঁচকি তুলে কাঁদতে কাঁদতে সে বলে উঠল, আমি ভাইকে সব বলে দিব, আপনি জোর করছেন। ফারিসের ধৈর্য আর কুলোয়নি। সে পকেট থেকে রিভলভারটা বের করে রিভার দিকে তাক করলো। বাতাসের শব্দ যেন মুহূর্তের জন্য থেমে গেল। ফারিস ঠান্ডা গলায় বলল, এই ভেজাল প্রোডাক্টের বোন, তোর ওই ঘাড়তেরা ভাইকে আমি ভয় পাই? কবুলের বাইরে একটা শব্দ করলে এটা লোড করা আছে, বুকটা ঝাঁঝরা করে দেব। যে বুকে আমার জায়গা নেই সেখানে অন্য কারো থাকারও দরকার নেই। রিভলভারের ঠান্ডা নল রিভার বুকের উপর চেপে ধরল ফারিস। কাজী সাহেব ভয়ে থরথর করে কাঁপছেন। ফারিস তার দিকে রক্ত চক্ষু নিয়ে তাকিয়ে গর্জে উঠল, কাঁপাকাঁপি বন্ধ করে 5 মিনিটের মধ্যে পিয়ে শেষ করুন। দেরি হলে গুলিটা সরাসরি আপনার অচল জায়গায় গিয়ে লাগবে। বিয়ে পড়ানো শেষ হয়েছে প্রায় ঘন্টাখানেক। রাস্তার ধুলোমাখা নির্জনতায় রিভার ফুপিয়ে কান্নার শব্দটা আরো বেশি করুণ শোনাচ্ছে। সে রাস্তার একপাশে দাঁড়িয়ে অবিরত কেঁদে চলেছে, আর ফারিস ঠিক তার সামনেই মাটিতে আইস করে বসে এক হাত মুখে গোজে এমনভাবে তাকিয়ে আছে যেন সে কোনো এক অতি সাধারণ বাংলা সিনেমার বিরক্তিকর দৃশ্য দেখছে। তার চোখে মুখে ধৈর্যের চূড়ান্ত পরীক্ষা দেওয়ার ক্লান্তি আর বিরক্তি। পাশে রিভান দাঁড়িয়ে আছে কোকড়ে, যেন ফারিসের রোশানল থেকে নিজেকে আড়াল করার চেষ্টা করছে। ফারিসের ধৈর্যের বাঁধ এবার বোধহয় ভেঙে গেল। সে হুট করে তেতে উঠে জ্বলন্ত দৃষ্টিতে রিভার দিকে তাকিয়ে গর্জনের মতো বলে উঠল, এই পকেট সাইজের ঝড় এবার মুখটা বন্ধ করবে, আর একটা শব্দ করলে আমি কিন্তু নিজের উপর নিয়ন্ত্রণ হারাবো। বাকি কাজটুকু কিন্তু এখনই রাস্তায় সেরে ফেলবো। ফারিসের শীতল হুঁশিয়ারি শুনে রিভা মুহূর্তের মধ্যে চুপসে গেল। কান্নার দমকাটা যেন বুকের ভেতরেই আটকে গেল তার। পুরো রাস্তা জুড়ে এক নিস্তব্ধতা নেমে এলো। রিভান অস্বস্তিতে খুব খুব করে কেশে একটু দূরে সরে যেতে যেতেই ফারিস বিরক্তি ভরা কণ্ঠে ধমকে উঠল, তোর বোনকে নিয়ে এখান থেকে যা। সাবধান, বাড়ির কেউ যেন আপাতত খুনাক্ষরেও টের না পায়। সময় হলে আমি সব জানাবো। ফারিসের সেই গম্ভীর ধমকটা যেন রিভানের জমে যাওয়া শিরদাঁড়ায় বিদ্যুতের মতো খেলে গেল। সে আর এক মুহূর্তও নষ্ট করলো না। রিভার ঠান্ডা হাতের মুঠোটা নিজের হাতের ভেতর শক্ত করে চেপে ধরে ছুট লাগালো। রিভার তখন যেন এক জীবন্ত পুতুল। কোনো বোধশক্তি অবশিষ্ট নেই তার মধ্যে। তার শরীরটা থরথর করে কাঁপছে। চোখের জল চোখের কোণেই শুকিয়ে পাথরের মতো জমে গেছে। মনে হচ্ছে ফারিসের সেই শীতল রিভলভারের স্পর্শ আর ওর বিস্ফোরিত চাহনি এখনো রিভার বুকের ওপর দগদগ করছে, ঠিক যেন একটা দগদগে ক্ষত। ফ্ল্যাশব্যাক, সেদিন বন্ধুদের সাথে আড্ডার ছলে বিয়ন্ড বুফেতে গিয়েছিল ফারিস। খাবার টেবিলে হাসাহাসির মাঝখানেই হঠাৎ পরিচিত এক কান্নার শব্দ ওর কানে এসে ধাক্কা খেলো। চমকে পেছনে ফিরে তাকাতেই ফারিসের হৃৎপিণ্ডটা যেন এক মুহূর্তের জন্যে ধক করে থেমে গেল। দেখলো রিভা গালে হাত দিয়ে অবুঝের মতো দাঁড়িয়ে আছে, আর সামনে থেকে শাহবীর আঙ্গুল উঁচিয়ে শাসাতে শাসাতে দাপট দেখিয়ে বেরিয়ে যাচ্ছে। শাহবীরের সঙ্গে রিভাকে এই অবস্থায় দেখাটা ফারিসের কাছে যেন আকাশ ভেঙে পড়ার মতো। এমনটা সে দুঃস্বপ্নেও ভাবেনি। নিজের ভেতরকার জ্বালাটুকু চেপে ধরে সে একজন ওয়েটারকে ডেকে কারণ জানতে চাইল। ওয়েটার তাকে রেস্টুরেন্টে বুক করার কারণটা জানালো। ঘটনাটা শোনার পর ফারিস স্থবির হয়ে চেয়ারে বসে পড়ল। তার এই মেয়ের প্রতি টানটা কোনো ক্ষণিকের মোহ ছিল না। সেই 14 বছর বয়সের চঞ্চল রিভাকে লন্ডনের এক বিকেলে দেখার পর থেকেই ফারিসের হৃদয়ের গহীনে এক অদ্ভুত ভালো লাগার জন্ম হয়েছিল। সেই সময় থেকে আজ পর্যন্ত 1000 মাইলের দূরত্বে থেকেও সে রিভাকে সব বিপদ থেকে আগলে রেখেছে। বারবার নিজেকে বুঝিয়েছে, নিজের মনকে শাসন করেছে। একজন প্রাপ্তবয়স্ক পুরুষের এই তীব্র আবেগ একটা কিশোরীর জন্য মানায় না। কিন্তু শেষ পর্যন্ত সে ব্যর্থ হয়ে একদিন রায়দা শেখের সামনে দাঁড়িয়ে সরাসরি রিভাকে চেয়ে বসল ফারিস। তিনি প্রথমে অবাক হয়ে তাকিয়েছিলেন, কিন্তু ভাতিজার চোখে সেই অমোঘ পাগলামি আর জেদ দেখে শেষ পর্যন্ত কথা দিয়েছিলেন রিভার 18 বছর পূর্ণ হলেই তাকে ফারিসের হাতে তুলে দেবেন। এই পুরো ঘটনাটা রিভা ছাড়া বাড়ির সবাই জানতো, কিন্তু ফারিসের কাছে রিভা মানে তার অস্তিত্বের এক অবিচ্ছেদ্য অংশ। যে মেয়েটিকে সে বছরের পর বছর আগলে রেখেছে, তাকে চোখের সামনে অন্য কারো হতে দেখা তার পক্ষে অসম্ভব ছিল। ফারিস একটু অন্য ধাতুতে করা মানুষ। তার নিজের জিনিসকে সে প্রয়োজনে ছিনিয়ে নিতে জানে, তবুও অন্যের হতে দেওয়ার মতো দুর্বলতা তার নেই। সে জানে রিভা শুধু তার।
রাত তখন প্রায় 12টার কাটা ছুঁই ছুঁই। পুকুর ঘাটের নিস্তব্ধতাকে চিরে বসে আছে সৌহার্দ্য আর ফারিস। মাঝখানে বাতাসে যেন আগুনের হলকা। পুকুরের হিমশীতল জলে বুক পর্যন্ত ডুবিয়ে দাঁড়িয়ে আছে রিভান। আর শীত আর ভয়ে তার শরীর কাঁপছে। দুই কান ধরে সে দাঁড়িয়ে আছে চরম অসহায়ত্বের এক প্রতিচ্ছবি হয়ে। সৌহার্দ্যের দুচোখ দিয়ে যেন আগুনের হলকা বেরিয়ে আসছে। আর ফারিস, সে ভেতরে ভেতরে শিউরে উঠলেও মুখে তার পাথরের মতো কঠিন ভাব। অনেকক্ষণ পর সেই জমাট বাঁধা নীরবতা চিরে সৌহার্দ্যের গমগমে কণ্ঠস্বর শোনা গেল, যা রাতের নিস্তব্ধতায় বজ্রপাতের মতো শোনালো। কেন করলি এমন? অ্যান্সার মি, ড্যাম ইট। ফারিস শান্ত অথচ তীব্র কণ্ঠে জবাব দিল। আই লাভ হার। সৌহার্দ্যের চোখে তখন রাগের আগ্নেয়গিরি। সে জ্বলে উঠে বলল, ভালোবাসার মানে বুঝিস তুই? ওই বাচ্চা মেয়েটার ওপর দিয়ে কি যাচ্ছে একবার ভেবে দেখেছিস? ওর মানসিক অবস্থা কি তা কি তোর ধারণা আছে? ফারিসের চোখের কোণে ক্রোধের আগুন দাউ দাউ করে জ্বলে উঠল। সে আর নিজেকে সামলাতে পারল না। দাঁতে দাঁত চেপে হিসিয়ে বলল, এত নাটক না করে সরাসরি বল না, বন্ধুর জন্য তোর জান চলে যাচ্ছে। সৌহার্দ্য হতাশায় মাথা নাড়ল। বিরক্তির সাথে ফারিসের দিকে তাকিয়ে বলল, এভরি টাইম ওকে নিয়ে জেলাস হওয়ার কারণটা বলবি? ফারিস আর কোনো শব্দ উচ্চারণ করল না। তার সমস্ত শরীর রাগে আর বিরক্তিতে থরথর করছিল। সৌহার্দ্যের সামনে থেকে উঠে ঘৃণা ভরা দৃষ্টিতে তাকিয়ে সে রাতের অন্ধকারের সাথে মিশে গেল। ওদিকে রিভান তখনও পুকুরের জলে অর্ধেক ডুবে সৌহার্দ্যের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। তার মুখ দিয়ে একটা কথাও বের হচ্ছে না, যেন আতঙ্কে তার কণ্ঠনালী শুকিয়ে পাথর হয়ে গেছে। সৌহার্দ্য এবার বিরক্তিতে চোখ নামিয়ে রিভানের দিকে তাকালো। ধমকের সুরে গর্জিয়ে উঠে বলল, আউট, ইডিয়ট। এই একটা ধমক যেন রিভানের জন্য মুক্তির পরোয়ানা হয়ে এলো। হাঁপ ছেড়ে বাঁচল সে, আর এক মুহূর্ত দাঁড়ালো না। টলমল পায়ে জল থেকে উঠে কোনো মতে নিজের প্রাণ নিয়ে দৌড়ে অন্ধকারে মিলিয়ে গেল। এই রাত তখন প্রায় 2টোর কাছাকাছি। ঘুমের রেশ হৃদির চোখে নেই। বিছানায় এপাশ ওপাশ করতে করতে হাঁপিয়ে উঠেছিল সে। শেষমেশ ফোনটা হাতে নিয়ে নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে এলো। পুকুর পাড়ে আসতেই থমকে গেল সে। পুকুর ঘাটের খুঁটিতে হেলান দিয়ে উদাস ভঙ্গিতে সিগারেট ফুঁকছে সৌহার্দ্য। হৃদি স্থবির হয়ে তাকিয়ে রইল। সৌহার্দ্যকে কোনোদিন সিগারেট খেতে দেখেনি সে। এই গম্ভীর মানুষটার মধ্যে এমন এক অন্ধকার নেশার ছোঁয়া আছে ভাবতেই হৃদির বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। ঠিক তখনই নিস্তব্ধতাকে ভেঙে ভেসে এলো সৌহার্দ্যের গম্ভীর কণ্ঠস্বর। এত রাতে কি চাই এখানে? হৃদি এক পা এগিয়ে এসে কিছুটা ইতস্তত পায়ে সৌহার্দ্যের পাশেই বসলো। জ্বলন্ত সিগারেটের দিকে তাকিয়ে মুখ বাঁকিয়ে বলল, ছি, অসভ্য লোক, আপনার এত বাজে অভ্যাস আছে? সৌহার্দ্য ভ্রুকুচকে হৃদির দিকে তাকালো। তার চোখের দৃষ্টিতে অদ্ভুত এক যন্ত্রণা আর তীব্র আরতি। সে ধোয়ার কুণ্ডলি ছেড়ে ধীর স্বরে বলল, তো বিয়ে করলাম 4 বছর হলো, এখনো পর্যন্ত বউয়ের কাছে যাওয়া তো দূর, একটা চুমু পর্যন্ত খেতে পারলাম না, তাই বিকল্প হিসেবে সিগারেট খাচ্ছি। হৃদি নাক মুখ কুঁচকে বলল, অসভ্য লুচ্চা ডাক্তার, আপনার সাথে কথা বলা বেকার। বলে সে উঠে চলে যেতেই নিল। ঠিক তখনই সৌহার্দ্যের হাতের এক হ্যাচকা টানে হৃদি তার কোলে আছড়ে পড়ল। সৌহার্দ্যের শক্ত বাহু হৃদির কোমর জড়িয়ে ধরে তাকে নিজের কাছে টেনে নিল। দুজনের ঠোঁটের মাঝে এখন আর কোনো ব্যবধান নেই, হালকা একটা দূরত্ব যা আগুনের শিখার মতো উত্তপ্ত। হৃদির সারা শরীর অবশ হয়ে আসছে। ভয়ে আর তীব্র লজ্জায় সে থরথর করে কাঁপছে। চোখ মুখ খিচে মিনমিনে গলায় তোতলাতে তোতলাতে সে বলল, কি করছেন? ছাড়ুন। সৌহার্দ্য যেন কোনো এক ঘোর লাগা নেশায় ডুবে আছে। হৃদির আরও কাছে মুখ নিয়ে ঠোঁটে ঠোঁট ছুঁয়ে নেশালো কণ্ঠে ফিসফিসিয়ে উঠল, আই ক্যান কিস ইয়োর স্ট্রবেরি লিপস। হৃদি শিউরে উঠল। সে কাঁপা কাঁপা ঠোঁটে নিজেকে সামলানোর ব্যর্থ চেষ্টা করে বলল, লুচ্চা ডাক্তার, আপনি শুধু আগে সিগারেট খেয়েছেন, আমি জীবনেও সিগারেট পোড়া ঠোঁটে চুমু খাবো না। সৌহার্দ্য সে কথায় ভ্রুক্ষেপই করল না, বরং আরও তীব্রভাবে হৃদিকে জড়িয়ে ধরে ফিসফিসিয়ে বলল, প্লিজ জান, লেট মি গিভ ইউ এ কিস, মাই প্রিন্সেস মম। প্রিন্সেস মম শব্দটা কানে যেতেই বিকেলের কথাটা হৃদির মাথার বিদ্যুতের মতো খেলে গেল। রাগে গজগজ করে হৃদি বলে উঠল, ঠান্ডাবাজ লোক,
বাকি সময় আলু পটলের আম্মু আর চুমু খাওয়ার সময় প্রিন্সেসের আম্মু। সরেন অসভ্য ডাক্তার। বলেই রিদি দুই হাতে সৌহার্দ্যের বুকে জোর দিয়ে নিজেকে ঠেলে সরিয়ে দিল। এমন একটা তীব্র রোমান্টিক মুহূর্ত রিদির এই ঝটকায় ভেঙে চুরমার হয়ে গেল। সৌহার্দ্যের চোখ মুখ রাগে রক্তিম হয়ে উঠল। সে অবজ্ঞার সাথে রিদিকে ঘুরিয়ে দিয়ে দাঁত বের চেপে গর্জে উঠল।